পুরুলিয়া জেলার পশ্চিমের একটি ছোট্ট গ্রাম পটাশপুর। চারপাশটা শান্ত স্নিগ্ধ পরিবেশে আচ্ছন্ন গ্রাম্য মনোরম পরিবেশটা সকাল থেকেই স্পষ্টভাবে বোঝা যায়। গ্রামটি সকাল থেকেই বেশ ব্যস্ত হয়ে পড়ে, সবাই যে যার কাজে ব্যস্ত। জেলেরা ভোর হতেই গ্রামের নদীতে মাছ ধরার জন্য চলে যায়। ওই গ্রামের পূবে ছিল রতনলালের বাড়ি। রতনলাল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মাসের বেশিরভাগ দিন ব্যবসায় কাজে বাইরে বাইরে কাটাতে হয় তাকে। রতনলালের প্রথম স্ত্রী কৃষ্ণা। গায়ের রং কালো হলেও সংসারের সব কাজে সে বেশ পটু। গায়ের রং কালো হওয়ার জন্য রতনলাল কৃষ্ণাকে একদমই পছন্দ করতেন না, তাই সে দ্বিতীয়বার আবার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী সুন্দরী হলেও বেশ অহংকারী আর হিংসুটে প্রকৃতির ছিল। দুই স্ত্রী নিয়ে এভাবে দিন কাটে রতনলালের। একদিন সকালে, কমলা, কমলা, কোথায় গেলে? আমার সকালের খাবারটা নিয়ে এসো। কমলা, শুনতে পাচ্ছ না? কমলা, কমলা, কোথায় গেলে? আমার সকালের খাবারটা নিয়ে এসো। শুরু হয়ে গেছে সকাল থেকেই। একটু শান্তিতে কিছুক্ষণ বসার উপায় নেই। যত সব ঝামেলা সারাদিন শুধু কমলা কমলা করে যাচ্ছে। আমি যেন এই বাড়ির চাকর হয়েছি। ধুর, যাবই না। ডাকছে ডাকুক। কমলা, কমলা, কোথায় গেলে? আমার সকালের খাবারটা নিয়ে এসো। মানুষটা সেই কখন থেকে ডাকছে। ছোট কি শুনতে পাচ্ছে না? কি এমন করছে কি জানি। আমি যাই, গিয়ে ওনার খাবারটা দিয়ে আসি। ছোট হয়তো ব্যস্ত আছে। তারপর বেশ অনেকক্ষণ পর বাধ্য হয়ে কৃষ্ণা রতনলালের জন্য খাবার নিয়ে রতনলালের ঘরে গেল। কৃষ্ণাকে আসতে দেখে রতনলাল বেশ রেগে গেল। এ কি, তুমি খাবার এনেছো কেন? আমি তো কমলাকে ডাকছিলাম। কমলা কোথায়? তোমাকে তো বলেছি আমাদের ঘরে খুব বেশি আসবে না। তুমি কথা কানে যায় না নাকি? আসলে আমি বাধ্য হয়ে এসেছি। তুমি অনেকক্ষণ ধরে ছোটকে ডাকছো। ছোট ওর ঘরে একটু ব্যস্ত আছে, তাই আমি ভাবলাম তোমার খাবারটা নিয়ে যাই। ছোট বউ ব্যস্ত থাকলে কি তোমাকে আসতে হবে? এই কালো কুষ্ঠির মতো মুখ দেখলেই আমার দিনটা খারাপ যায়। যেই একটু নিজের ঘরে গেছি অমনি তুমি চলে এসেছো আমার নামে নিন্দে করতে। রাগে গজগজ করতে করতে ছোট বউ কমলা সে ঘরে এলো। এ কি বলছিস তুই ছোট? আমি তোর নামে নিন্দা করতে এসেছি? তোকে আমি একদম নিজের ছোট বোনের মতো ভালোবাসি, আর তুই এই কথা বলছিস? কতটা যে আমার ভালো চাও সেটা আমার জানা আছে। উনি আমাকে একটু বেশি ভালোবাসেন বলে তোমার যে হিংসে হয় সেটা কি আর আমি জানি না? সত্যি ছোট, তোর কাছ থেকে আমি এরকম ব্যবহার আশা করিনি। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, তাই যাও। আর ভবিষ্যতে এরকম ভাবে অধিকার ফলাতে আসার আগে দুবার ভেবে নিও। এখন যাও এখান থেকে। কমলা কাছ থেকে অপমানিত হয়ে চোখে জল নিয়ে কৃষ্ণা সেই ঘর থেকে বেরিয়ে যায়। কৃষ্ণাকে ঘর থেকে বার করে কমলা রতনলালের কাছে যায়। তুমি দেখলে তো দিদি আমাকে কিভাবে তোমার কাছে ছোট করে দেয়। সত্যি আমার ওপর এত যে কিসের রাত দিদির বুঝি না। আচ্ছা, ওসব বাদ দাও। শোনা ছোট বউ, যার জন্য তোমাকে ডাকছিলাম, কাল ব্যবসার কাজে আমি একটু বাইরে যাচ্ছি। সপ্তাহ দুয়েক পর ফিরব। তা তোমার জন্য আসার সময় কি আনবো বলো? সত্যি? তাহলে তুমি আমার জন্য একটা গজমতির হার, এক জোড়া নূপুর আর একটা সীতাহার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাই আনবো। আমার একমাত্র সুন্দরী বউ চেয়েছে বলে কথা, না এনে থাকতে পারি? সত্যি আমি খুব খুশি হয়েছি। তা তুমি কাল কখন যাবে? সকালের খাবারটা খেয়েই বেরিয়ে পড়ব। অনেকটা রাস্তা, তাই একটু তাড়াতাড়ি বেরোবো। তুমি আমার ব্যাগটা গুছিয়ে রেখো কিন্তু। পরদিন সকালে রতনলাল কৃষ্ণার ঘরে এলো। কি গো বড় বউ, খুব ব্যস্ত নাকি কাজ বাজ করতে? রতনলালকে ঘরে ঢুকতে দেখে কৃষ্ণাও তার দিকে এগিয়ে গেল। না না, তেমন কিছু না, ওই সকালের খাবারটা তৈরি করছিলাম। তা তুমি এত সকালে আমার ঘরে, কিছু বলবে নাকি? আসলে আজ আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। ফিরতে ফিরতে সপ্তাহ দুয়েক লাগবে। ছোট বউ তার যা লাগবে সেটা বলেছে। এবার বলো,
তোমার কি চাই? তুমি যে আমার কাছে এসে এটা জিজ্ঞেস করলে, এতেই আমার সব পাওয়া হয়ে গেছে। আমার কিচ্ছু লাগবে না। তুমি সাবধানে যেও, আর কাজ মিটিয়ে সাবধানে ফিরে এসো। ঠিক আছে, আমি তাহলে চাই এবার। আর বেশি দেরি করা যাবে না। কথাটা বলেই রতনলাল কৃষ্ণার ঘর থেকে বেরিয়ে গেল। একদম চিন্তা করো না ছোট বউ, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ততদিন নিজের খেয়াল রেখো। আসি তাহলে। হ্যাঁ গো, তুমি নিশ্চিন্তে যাও, আর মনে করে আমার জিনিসগুলো নিয়ে এসো কিন্তু। তারপর যথারীতি রতনলাল কাজের জন্য বেরিয়ে পড়ল। একদিন সকালে কৃষ্ণা ঘরে বসে রান্নার কাজ করছিল। এমন সময় খুব রেগে মেগে সেখানে কমলা এলো। কি গো দিদি, আজ এত বেলা হয়ে গেল, সকালের খাবারটা কি রান্না হবে না আজ? এই তো ছোট, আমি ভাত বসিয়েছি, তুই ঘরে গিয়ে একটু বস, আমার রান্না এক্ষুনি হয়ে যাবে। গতরটা একটু নাড়াও বুঝলে দিদি, হয়তো কালো কুষ্টির মতো রূপ, তার আবার অত বাহানা থাকে কেন বুঝি না। ওভাবে বলিস না ছোট, ভগবান যদি আমাকে রূপ না দেন তাহলে আমি কি করব বল? অত জ্ঞান না দিয়ে তাড়াতাড়ি কাজ করো, আমার খুব খিদে পেয়েছে, আমি ঘরে যাচ্ছি। তারপর হুকুম দিয়ে কমলা সেই ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর খাবার রান্না করে কৃষ্ণা সেটা নিয়ে কমলার ঘরে যায়। এই নে ছোট, খাবারটা খেয়ে নে, আজ সত্যি অনেকটা দেরি হয়ে গেল। খাবারটা মুখে দিয়ে কিছুক্ষণ খাওয়ার পর হঠাৎ কমলা চেঁচিয়ে উঠে বলতে লাগল, এটা কি রান্না হয়েছে দিদি? আজকাল কি সত্যি তোমার কোনো কাজেই মন নেই? এত বাজে রান্না কেউ খেতে পারে? কেন রে ছোট, আমি তো সব ঠিকঠাক দিয়েছি, তাহলে খারাপ হলো কি করে? তাহলে কি আমি মিথ্যে বলছি? উনি বাড়িতে নেই বলে তুমি যা খুশি করবে নাকি? ইচ্ছে না হলে বাড়ি থেকে বেরিয়ে যাও না, কে আটকেছে তোমাকে? তুই এত বড় কথাটা বললি তো, আজ সত্যি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। প্রতিদিনের এই অপমান আর সহ্য হয় না। প্রতিদিনের এই ঝামেলা অপমান সহ্য করতে না পেরে কৃষ্ণা সেদিন বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্রাম পেরিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। বেশ অনেকক্ষণ ধরে হাঁটার পর সে লক্ষ্য করে দূরে একটা বটগাছের নিচে একটা সাধু বসে আছে। কৃষ্ণা সেদিকেই এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে সাধুর কাছে এগিয়ে এসে মাটিয়ে হাতজোড় করে বসে পড়ে সে। ততক্ষণে সাধুর ধ্যান ভেঙে গেছে। তার পায়ের কাছে একটা অচেনা একজনকে বসে থাকতে দেখে সাধুটি বলল, কি রে মা, কে তুই? এখানে এই জঙ্গলের মধ্যে কি করে এলি? আমি এক অভাগিনী বাবা, জীবনে না পেলাম একটু সুখ, আর না পেলাম স্বামীর ভালোবাসা। ভগবান যদি আমার গায়ের রং কালো করেন, সেখানে আমার দোষটা কোথায় বলুন বাবা? রূপ তো নিমিত্ত মাত্র, আজ আছে কাল আর থাকবে না, কিন্তু আসল সম্পদ হল মানুষের মন। সেটা যদি কলুষিত হয় তাহলে আর রেহাই থাকে না। তাই যদি হবে, তাহলে আমাকে আজ ঘর ছাড়া হতে হলো কেন বাবা? আমি বুঝতে পারছি তোর অবস্থাটা। তুই একটা কাজ কর, ওই পাশের পুকুর থেকে মাত্র একবার হাতে করে জল তুলে নিজের গায়ের ছিটিয়ে দিবি, দেখবি তোর আর কোনো দুঃখ থাকবে না। সাধুর কথা মতোই কৃষ্ণা সেই পুকুরের দিকে যায়। অল্প কিছুক্ষণ হাঁটার পর সেই পুকুরের সামনে এসে দাঁড়ায় সে। তাহলে এই সেই পুকুর, এই পুকুরের কথাই সাধু বলেছিল। ঠিক আছে, আর দেরি না করে গায়ে জর্দা ছিটিয়ে নিই। সময় নষ্ট না করে কৃষ্ণা পুকুর পাড়ে বসে সাধুর কথা মতো গায়ে জল ছেটাতে থাকল। ওই পুকুরের এক ফোঁটা জল যে গায়ে পড়েছে, অমনি কৃষ্ণার গায়ের রং দুধে আলতার মতো চকচক করতে লাগল। নিজের রূপ দেখে নিজের অবাক হয়ে গেল সে। আরে, এটা কি সত্যি আমি? নিজেকে দেখে তো নিজেই চিনতে পারছি না, এত চকচকে রং আমার। সত্যি এটা আশ্চর্য পুকুর। খুশিতে আত্মহারা হয়ে গিয়ে কৃষ্ণা সাধুর আশীর্বাদ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কৃষ্ণার রূপ দেখে কমলা হতভম্ব হয়ে যায়। তারপর ঘরে এসে জিজ্ঞেস করে সবকিছু। দিদি, তোমার এত সুন্দর রূপ কি করে হলো? এটা তো অসম্ভব ঘটনা। সবই হয়েছে ওই সাধুর কৃপায়। উনি আমাকে ওই জাদু পুকুরের জল গায়ে ছেটাতে বলেছিলেন।
যার জন্য আমার এই রূপ পেয়েছি আমি। কোথায় থাকেন ওই সাধু? ওনার কাছে কি সবাই যেতে পারে? জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ওনাকে দেখতে পাই। ওনাকে আমার দুঃখের কথা সব বলি। তাই হয়তো উনি আমাকে কৃপা করলেন। কৃষ্ণার কাছ থেকে সবটা শুনে কমলা মনে মনে ঠিক করে যে সেও যাবে সেই সাধুর কাছে। তাই যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকালে কাউকে কিছু না জানিয়ে জঙ্গলের পথ ধরে এগিয়ে যায়। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সেই সাধুকে সে দেখতে পায়। কোনো কথা না বলে সাধুর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কে মা তুই? এখানে কি করছিস এই জঙ্গলের মধ্যে? আমাকে এখনই ওই জাদু পুকুরের সন্ধান দিন, আমি ওখানে যেতে চাই। তুই তো দেখছি সবকিছু জেমেই এসেছিস। তবে মনে রাখিস, একবারের বেশি কিন্তু গায়ে ওই জল দিবি না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সাধুর কথায় সম্মতি দিয়ে কমলা এগিয়ে যায় সেই পুকুরের দিকে। অবশেষে সেই পুকুরের সামনে এসে দাঁড়ায় সে। আচ্ছা, এই সেই পুকুর। ঠিক আছে, আজ ইচ্ছে মতো এই জল দিয়ে স্নান করে আরো সুন্দরী হয়ে যাব। এসব বলার পর কমলা সেই পুকুর পাড়ে বসে গায়ে জল ছেটাতে লাগে। সেই সময় তার মনে হয়, একবার জল দিয়ে কি হবে, আমি আরো একবার জল দেব গায়ে, তাহলে আরো সুন্দরী হয়ে যাব আমি। এই বলার পর যেই আর একবার গায়ে জল দিয়েছে, অমনি কমলার গায়ের রং কালো কুষ্টি পাথরে পরিণত হয়ে যায়। এ কি হলো আমার চেহারায়? এত কালো গায়ের রং হলো কি করে? কথাটা বলেই কাঁদতে কাঁদতে কমলা ছুটে গেল ওই সাধুর কাছে। বাবা, এরকমটা কেন হলো? এত কুৎসিত চেহারা হয়েছে আমার যে কোনোদিনও কেউ ফিরেই তাকাবে না। এখন কি হবে বাবা? তোকে আমি বারবার বারণ করেছিলাম, তুই শুনিসনি। অতিরিক্ত লোভ করতে গিয়ে সব হারিয়েছিস তুই। তোর নিজের কর্মফলের জন্য আজ তোর এই দশা। এখানে আমার কিচ্ছু করার নেই। তারপর থেকে কমলাকে বাকি জীবনটা তার নিজের কর্মফল ভোগ করতে হয়।